যেদিন ইঞ্জিন অয়েল পরিবর্তন করছি ওই দিন আমার কাছে আমার যে অয়েল এডিটিভ যেটা আমি ইঞ্জিন অয়েলের সাথে মিক্স করে ব্যবহার করি ওইটা ছিল না। এই কারণে ইঞ্জিন অয়েল দেওয়ার একদিন পরে বাসায় তো আসছি, বাসা থেকে নিয়ে যেটা স্টকে ছিল ওইটা পরিমাণ মতো ইঞ্জিন অয়েলের সাথে মিক্স করে দিয়ে দিলাম। এটা আমি রেগুলার ইউজ করি। এটা হচ্ছে লিকুইমলির MOS2। আমি বড়টা কিনছিলাম, এক বোতলে থাকে 200 মিলি, 500 না কত টাকা দিয়ে যেন কিনছিলাম। এখন হয়তো বা দাম আরও বাড়ছে, আর লিকুইমলির মাল তো এখন আর পাওয়া যায় না, আমদানি মনে হয় বন্ধ আছে। যাই হোক, MOS2 এটা দিতে হয় আপনার ইঞ্জিন অয়েলের সর্বমোট ক্যাপাসিটি যা আপনার মোটরসাইকেলে আছে তার 2%, সর্বমোট যা আছে। এবং আমার সর্বমোট ক্যাপাসিটি হচ্ছে কিন্তু 1450 মিলি। তো এটারে যদি আমি 2% করি তাহলে রেজাল্ট দাঁড়ায় হচ্ছে 29 মিলি, 29 মিলি। তো আমি 30 মিলি দিছি আর কি, কে আরও 1 মিলির জন্য। যাই হোক, 30 মিলি দিছি। এটা নিয়মিত ব্যবহারের সুফল হচ্ছে ইঞ্জিনের মধ্যে যে ক্ষয় হয় পার্টসগুলা, এই ক্ষয়ের পরিমাণ একটু কমে আসে, ইঞ্জিনের পার্টসের মেয়াদ একটু বাড়ে আর কি, ভেতরের ইঞ্জিনের ভেতরের পার্টস। আরেকটা ব্যাপার হচ্ছে ইঞ্জিনের ভেতরে আমরা তো আর দেখি না, বিভিন্ন সময়ে ধুলা বালি কণা প্রবেশ করতে পারে, এটাও স্বাভাবিক কিছু না। এই সমস্ত কণার কারণে ইঞ্জিনের পার্টসের গায়ে স্ক্র্যাচ পড়ে যেতে পারে, স্ক্র্যাচ। তাছাড়া এমনিতে নর্মাল কারণেও স্ক্র্যাচ পড়তে পারে পার্টস ক্ষয়জনিত কারণে। তো এই স্ক্র্যাচগুলোকেও কিন্তু এই অয়েল অ্যাডিটিভটা প্রতিরোধ করে। সুতরাং আমি রিকমেন্ড করব অবশ্যই এই ধরনের অয়েল অ্যাডিটিভ প্রত্যেকবার ইঞ্জিন অয়েলের সাথে ব্যবহার করার জন্য। প্রত্যেকবার দিতে হবে, নিয়মিত দিতে হবে, তাহলে আপনি এটার রেজাল্টটা পাবেন। আমি নিয়মিতই দিই। আর এইটা ব্যবহারের একটা কুফল আছে, মাত্র একটা, আমি যেটা পাইছি সেটা হচ্ছে খরচ বাড়বে। আপনি যে টাকা দিয়ে ইঞ্জিন অয়েল কিনলেন তার সাথে আরও সামান্য সামান্য 100-200 টাকা অ্যাড হয়, এই আর কি। তবে এই কুফলের চাইতে সবচেয়ে বেশি আছে কিন্তু সুফল। সুতরাং অবশ্যই সাজেস্ট করব এটা ব্যবহার করার জন্য। মোটোটকের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অমিত ভাই আজকে আরেকটা ইঞ্জিনিয়ারিং বলবে। খুবই আনকমন ব্যাপার, আমার নিজের মাথাতেও কখনো ওই জিনিসটা একটু একটা মুহূর্তের জন্য পড়ে নাই, কিন্তু জিনিসটা খুবই খুবই মানে কমন, সচরাচর চোখে পড়ে। খুব সিম্পল। হ্যাঁ, খুবই সিম্পল কিন্তু গর্জিয়াস, সিম্পলের মধ্যে গর্জিয়াস। আর এইটা হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 2 FI, এই বাইকের মধ্যেই কিন্তু জিনিসটা লুকায়িত আছে। তো বলেন অমিত ভাই। না, এটা শুধু যে ভার্সন 2 এ তা না, ভার্সন 1 এও ছিল। আচ্ছা, ভার্সন 1 এও ছিল। আর ফেজারেও আছে। আচ্ছা, ফেজারেও আছে। আচ্ছা, তো এটা আসলে একটা প্লাস্টিকের খোলসের মতন জিনিসটা। হ্যাঁ, ইঞ্জিনের স্পার্ক প্লাগে ঠিক আগে দিয়ে লাগানো। আচ্ছা, এখানে আবার দেখেন একটা লেখা আছে YRCS। YRCS, হ্যাঁ। তো এটা আসলে কেন লেখা এটা আমি জানতে পাইছি। সেটা হচ্ছে গিয়া এটার ফুল মিনিং হচ্ছে ইয়ামাহা র্যাম কুলিং সিস্টেম। ইয়ামাহা র্যাম কুলিং সিস্টেম। হ্যাঁ, র্যাম কুলিং সিস্টেম। আচ্ছা, তো এটা অ্যাব্রিভিয়েশনটা আমি একটু বলি। এই যে দেখেন, খাতায় দেখেন, হ্যাঁ, আমি লিখে আনছি YRCS ইয়ামাহা র্যাম কুলিং সিস্টেম। আচ্ছা। নরমালি আমরা যদি একটা পাইপ নিই, হ্যাঁ, কাটা পাইপ নিই, হ্যাঁ, এটা যদি ফ্যানের দিকে মুভ করি, হ্যাঁ, তো বাতাসটা কি হবে, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে। হ্যাঁ, এটা ফ্রি ফ্লো। আচ্ছা, কোনো বাধা নাই, জাস্ট পাস হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো YRCS এর ডিভাইসটা এমন ভাবে ডিজাইন করা যে দেখেন সামনের দিক দিয়ে মোটা, এই যে এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, এই জায়গাটা হ্যাঁ চিকন হয়ে এখানে চিকন হয়ে গেছে অনেক। হ্যাঁ। তো এটার ফজিলত হচ্ছে গিয়া, হ্যাঁ, যখন নাকি বাইক হাই স্পিডে চলে, হ্যাঁ, ইঞ্জিন তো হাই রেপে থাকে, হ্যাঁ, প্লাগটা অনেক গরম হয়। হ্যাঁ, গরম হওয়ার কারণে সচরাচর কোনো সমস্যা হয় না, অনেক সময় অনেকের প্লাগ সিজ হয়ে যায়, খোলা যায় না, টাইট হয়ে যায়। ওই সব সমস্যা থেকে আর তাছাড়া প্লাগ যাতে অতিরিক্ত ওভারহিট না হয় সেজন্য আসলে এই ডিভাইসটা দেওয়া। এটা হচ্ছে যখন অনেক স্পিডে থাকে তখন এখান দিয়ে হাই স্পিডে এয়ার পাস হয়। আচ্ছা, ঠিক আছে। এই যে বাতাসটা পাস হয় হচ্ছে এই দিক দিয়ে। হ্যাঁ, দেখেন মুখটা দেখায় দেন, এই জায়গা দিয়ে পাস হয়, এদিক দিয়ে পাস হয়। হ্যাঁ, পাস হয়ে বাতাসটা আস্তে আস্তে চাইপা যায়, সংকুচিত হয় এটা শেপের সাথে। আচ্ছা, সংকুচিত হয়ে দেখেন এখান দিয়ে আবার একটু বাঁকা করে দেওয়া আছে। হ্যাঁ, বাঁকা করে দেওয়া আছে। হ্যাঁ, ঠিক বাতাসটা গিয়ে এই প্লাগের যে গোড়াটা এখানে গিয়ে বাড়ি খায়। আচ্ছা, যার কারণে এটা ন্যাচারাল কুলিং হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, ওভারহিট হওয়ার সম্ভাবনা খুব কম। বুঝতে পারছি। দারুণ, মানে খুবই খুব মেধার পরিচয় দিয়েছে আর কি, সিম্পলের মধ্যে গর্জিয়াস। ইয়ামাহার এই জিনিসটা খুব সুন্দর।
এই জায়গাটা তো ফাঁকাই আছে, মানে বাতাসটা এসে এই জায়গাতে পাকায় পুরোপুরি ডিরেক্টলি স্পার্ক প্লাগের মতো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, দারুন দারুন, রবিন, খুবই এটা একটু ইন্টারেস্টিং খুলো। ব্যাপার, আমি খুব shape টা ইন্টারেস্টিং দেখাই ব্যাপার। একটু শেপটা দেখাইলে আরো ভালো হবে আর কি। এনে তাড়াতাড়ি খোল। এই ফাঁকে আমরা একটু র্যাম জিনিসটা করি। আচ্ছা, হ্যাঁ। তো এরকম ফ্রি ফ্লো থেকে যদি আমরা কোনো কনিক্যাল শেপ, হ্যাঁ। মানে ধরেন একটা গ্লাস নিলাম, হ্যাঁ গ্লাস নিয়ে গ্লাসের তলাটা কেটে ফেললাম, হ্যাঁ দুই সাইডেই ফাঁকা কিন্তু একদিকে চাপানো, হ্যাঁ তখন যদি আমরা ফ্রি একটা এয়ার স্ট্রিমের দিকে ধরি, যে হ্যাঁ। বাতাস প্রবাহিত হচ্ছে, বাতাসটা ঢুকে কিন্তু আর সোজা যাবে না, চেপে যাবে। হ্যাঁ চেপে গিয়ে এরকম সংকুচিত অবস্থায় একদিক দিয়ে বের হবে। হ্যাঁ। তো এটা একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে ধরলে তখন হ্যাঁ। আপনি বাতাসের সংস্পর্শ একটু বেশি পাবেন নরমালের চেয়ে। আচ্ছা তো এটার কি র্যামিং বলে। র্যামিং মানে জাতা, আচ্ছা, মানে আমরা যে দেখবেন যে হামুল দিস্তা, হ্যাঁ হাম বলতেছ, হ্যাঁ জাতানো আর কি। হ্যাঁ তো এটা আর কি বাতাসটাকে চাপ দিয়া হ্যাঁ। এরকম কোন একটা জায়গায় পয়েন্ট করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এই বুঝতে কারণে পারছি। এই সিস্টেমটা র্যামিং হ্যাঁ। বলা হয়। এই যে ভিতরে এটা shape, খুলছে, ঠিক বাতাসটা দিক দিয়ে আসে, হ্যাঁ আইসা সংকুচিত হয়, হ্যাঁ। হইয়া এই ঠিক এই পথে বের হয়ে আসে, স্পার্ক বের হয়ে প্লাগের দিকে প্লাগের লাগতেছে। দিকে হিট করে। বুঝতে পারছি। এটা একটা দারুণ, কুলিং দারুণ, সিস্টেম। দারুণ। আসলে খুবই একটা জিনিস, ভালো একটা জিনিস শিখলাম আজকে। হ্যাঁ সেটাই, খুবই ইন্টারেস্টিং। আসলে ভালো ব্র্যান্ড অলওয়েজ কিন্তু ভালো অবশ্যই ওদের কিছু বৈশিষ্ট্য থাকে। বৈশিষ্ট্য থাকে। এটা ইয়ামাহার ক্ষেত্রে হোক, হোন্ডার ক্ষেত্রে হোক, হ্যাঁ, বা সেটাই। অন্য আরো ভালো ব্র্যান্ডের ক্ষেত্রে হোক। তো অমিত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় জানাইছেন। আমার মনে হয় অডিয়েন্স যারা আছে তারাও দেখে কিছু না কিছু নতুন কিছুর সাথে পরিচিত হইতে পারলো আর কি। তবে সাবধান, সাবধান এবং সাবধান। কেন বলছি? পবিত্র রমজান মাস কিন্তু চলছে। আজকে যেদিন এই ভিডিওটা রেকর্ড করতেছি সেদিন হচ্ছে দ্বিতীয় রমজান। রমজান মাস আসলে বহু রকমের শয়তান তাদের ডানায় পাখা গজায়, শক্তিশালী পাখা গজায়, বহু রকমের শয়তান। রমজান মাসে নাকি আল্লাহ তাআলা শয়তানকে বন্দি করে রাখেন, কিন্তু আমাদের দেশে অসংখ্য শয়তানের জন্ম হয়ে যায় এরকম রমজান মাস আসলে। যেমন এক ধরনের শয়তান হচ্ছে ব্যবসায়ী শয়তান। এদের কাজ কি? প্রত্যেক বছর রমজান মাস যখন আসবে তখন পণ্যের দাম হুড়হুড়িয়ে বাড়াবে, হুড়হুড়িয়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে যত দূর যাওয়া যায় তত দূর পর্যন্ত তারা পণ্যের দাম বাড়াইয়া দিবে। এরা হচ্ছে ব্যবসায়ী শয়তান। পোলট্রি মুরগির দাম, মসুরের ডাল, ছোলা, চিনি, এমন কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস নাই যেগুলোর উপরে কালো নজর পড়ে না এই সমস্ত ব্যবসায়ী শয়তানদের। ঠিক আছে? এরপরে আরেক শ্রেণীর শয়তান হচ্ছে মোটর সাইকেল চোর। এরা তো 12 মাসেরই চোর, কিন্তু রমজান মাস আসলে আমার অবজারভেশন বলে এদের ডানায় অসম্ভব রকমের আমিষ সৃষ্টি হয়। ঠিক আছে? এদের ডানায় প্রচুর পরিমাণে শক্তি সঞ্চার হয়। এই রমজান মাসকে কেন্দ্র করে মানুষজন বিভিন্ন মার্কেটে যাচ্ছে, আনন্দ করছে, আবেগে ঘুরছে। এই সুযোগটাই নেয় হচ্ছে মোটরসাইকেল চোরেরা, মোটরসাইকেল চোর নামক শয়তানেরা। তারা উৎপেতে থাকে। কেউ একটু অবহেলাজনিতভাবে মোটরসাইকেলটা পার্কিং করলেই দেরি নাই, তারা শটাং কইরা চুরি কইরা তাদের কার্যসিদ্ধি করে ফেলে। ইভেন বাসার পার্কিংয়েও নিরাপদ থাকে না এরকম পবিত্র ঈদ উল ফিতরের মৌসুমটা ঘনায়া আসলেই। সুতরাং খুবই সাবধান এই সমস্ত শয়তানদের হাত থেকে, বিশেষ করে ব্যবসায়ী শয়তান আর হচ্ছে মোটরসাইকেল চোর শয়তান। দ্বিতীয় রমজানের দিন আসরের ওয়াক্ত যখন হলো তখন হালকা একটু বৃষ্টি ছুঁয়ে দিয়ে গেল। আমি যে এলাকায় আছি সেই এলাকাটায় বর্তমানে আছি, আগারগা প্ল্যানিং কমিশনের অপোজিটে। বাইকটার মধ্যে বৃষ্টির ছোঁয়া পড়ছে, মুছবো না, এমনি চালাবো। বৃষ্টি খুব ভালোবাসি, বৃষ্টির ছোঁয়া পড়ছে আমার বাইকে, এভাবেই চালাবো। গ্রে কালার, এই বৃষ্টিটার ফোঁটাটা পড়লে গ্রে কালারটা অন্যরকম একটা সৌন্দর্যতা লাভ করে, অসাধারণ লাগে আমার কাছে। এই জন্য মুছবো না, অসাধারণ অসাধারণ লাগতেছে ড্যাশবোর্ডটা এই বৃষ্টির ফোঁটাটার কারণে। স্টার্ট দিয়ে দিলাম। ঢাকা শহরে যে পরিমাণ ধুলার অত্যাচার, এই অত্যাচারে যদি দিনরাত 24 ঘন্টাও বৃষ্টি হয় তাও খবর আছে, কারণ এত পরিমাণে ধুলা, বৃষ্টিতে ধুলা হয়ে যাবে কাদা, কাদায় ব্লক করে দেবে, কাদায় কাদায় আবার শুকাইলে হয়ে যাবে ধুলা ধুলা। ময়লার ট্রাক এর চিপা দিয়ে বাইরিলাম, গন্ধে
ভেতরটা পুরো নাড়াচাড়া পড়ে গেছে। ওয়াক ওয়াক ওয়াক, দুর্গন্ধ দুর্গন্ধ, চরম লেভেলের দুর্গন্ধ। এই তো আর কি, আজকের ব্লগে কথাবার্তা বলার মতন পেটে আর কোনো কিছু নাই। পেট থেকে সব বের করে সব বলা হয়ে গেছে। তো সামনে আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, যে দুইটা শয়তান সম্পর্কে আজকে কথা বলছি, এই দুইটা শয়তান থেকে যথাসাধ্য দূরে থাকার চেষ্টা করবেন, সাবধানে মোটরসাইকেল চালাবেন। খোদা হাফেজ।